একটা ইউরেনিয়াম পরমাণুকে যদি একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয় সে ভেঙে যায়, আর ভাঙার সময় বের হয় প্রচণ্ড তাপ, আরও দুটো নিউট্রন আর শক্তি। সে দুটো নিউট্রন আবার আঘাত করে দুটো পরমাণুকে, তারা আবার ভাঙে, 4টা নিউট্রন বের হয়, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা। এটাকে বলে চেইন রিয়াকশন। এই চেইন রিয়াকশনই পারমাণবিক বোমার ভিত্তি। আর এই চেইন রিয়াকশনকে নিয়ন্ত্রণে রাখলেই হয়ে যায় পারমাণবিক চুল্লি। পারমাণবিক চুল্লির ভেতরে থাকে একটি রিয়েক্টর কোর, যেখানে ইউরেনিয়াম জ্বালানি রাখা হয়। সেখানে চেইন রিয়াকশন চলতে থাকে, তৈরি হয় প্রচণ্ড তাপ। সেই তাপ দিয়ে পানি গরম করা হয়, গরম পানি থেকে বাষ্প তৈরি হয়, বাষ্প ঘোরায় টারবাইন, টারবাইন চালায় জেনারেটর, জেনারেটর তৈরি করে বিদ্যুৎ। ব্যাপারটা মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রের মতোই, পার্থক্য শুধু একটাই, কয়লা বা গ্যাসের বদলে এখানে জ্বালানি হলো ইউরেনিয়াম। আর রূপপুরে ব্যবহার করা হচ্ছে VVER 1200 প্রযুক্তি, তৃতীয় প্রজন্মের সবচেয়ে আধুনিক রাশিয়ান রিয়েক্টর, যেটাতে আছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 1. ফুয়েল প্যালেট, জ্বালানি নিজেই প্রথম সুরক্ষা দেয়। 2. ফুয়েল ক্ল্যাডিং, জ্বালানিকে ঘিরে রাখে মেটাল কভার। 3. প্রেশার ভেসেল, চুল্লিকে ঘিরে থাকে ভারী ইস্পাতের পাত্র। 4. কন্টেনমেন্ট শেল, সবকিছু আটকে রাখার জন্য বিশাল কংক্রিটের খাঁচা। 5. এক্সক্লুশন জোন, চারপাশে সুরক্ষিত এলাকা। এই প্রযুক্তিতে বিদ্যুৎ চলে গেলেও রিয়েক্টর নিজে নিজেকে ঠান্ডা করতে পারবে। ফুকুশিমার মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই। পারমাণবিক বিদ্যুৎ নিয়ে পৃথিবীতে দুটো শিবির আছে। একদল বলে এটা মানবজাতির সেরা আবিষ্কার, অন্যদল বলে এটা সভ্যতার জন্য হুমকি। সত্যটা কোথায় চলুন দেখি। প্রথমত, বিশাল শক্তি ক্ষুদ্র জায়গায়। 1 কেজি ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যায় সেটা পেতে কয়লার দরকার হবে 3000 টনেরও বেশি। দ্বিতীয়ত, কার্বন নেই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলার সময় কোনো কার্বন ডাই অক্সাইড নির্গত করে না। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এটা একটা বড় অস্ত্র। তৃতীয়ত, নির্ভরযোগ্য বেস লোড। সৌরবিদ্যুৎ রাতে কাজ করে না, বায়ুবিদ্যুৎ বাতাস না থাকলে চলে না। পারমাণবিক বিদ্যুৎ 24 ঘন্টা 365 দিন চলে। চতুর্থত, দীর্ঘমেয়াদে সাশ্রয়ী। নির্মাণ খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে প্রতি ইউনিট বিদ্যুতের দাম অনেক কম পড়ে। অসুবিধা: প্রথমত, পারমাণবিক দুর্ঘটনার ভয়। চেরনোবিল 1986, ফুকুশিমা 2011, দুটো ঘটনায় মানুষের মনে আতঙ্ক এঁকে দিয়েছে, যদিও আধুনিক প্রযুক্তিতে এই ঝুঁকি অনেক কমেছে। দ্বিতীয়ত, তেজস্ক্রিয় বর্জ্য। পারমাণবিক বর্জ্য 1000 বছর পর্যন্ত তেজস্ক্রিয় থাকে। এটা কোথায় রাখবেন, কিভাবে সংরক্ষণ করবেন? এটা একটা বৈশ্বিক সমস্যা, যার কোনো সহজ সমাধান নেই। তৃতীয়ত, নির্মাণ খরচ ও ঋণ বোঝা। বাংলাদেশের ক্ষেত্রে এই প্রকল্পের মোট বাজেট 1,39,000 কোটি টাকারও বেশি, এবং এর বড় অংশই রাশিয়ার ঋণ, যা 28 বছর ধরে শোধ করতে হবে। চতুর্থত, দক্ষ জনবলের সংকট। পারমাণবিক কেন্দ্র চালাতে যে পরিমাণ প্রশিক্ষিত লোক দরকার সেটা তৈরি করা সময় সাপেক্ষ। সালটা 1961। তৎকালীন পাকিস্তান সরকার ভাবল পূর্ব পাকিস্তানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চায়। পরের বছর 1962-তে 12টি সম্ভাব্য জায়গায় পরীক্ষা করা হলো। বাছাই হলো পাবনার রূপপুর, পদ্মার পাড়ের এই গ্রাম। 260 একর জমি অধিগ্রহণ হলো, অফিস তৈরি হলো, রেস্ট হাউস উঠল, বৈদ্যুতিক সাবস্টেশন বানানো হলো। মনে হচ্ছিল এইবার হবে। কিন্তু 1969 সালে তৎকালীন পাকিস্তান সরকার পুরো প্রকল্পটাই বাতিল করে দিল। স্বপ্নটা মরে গেল, এতটুকুই। তারপর 1971, স্বাধীনতা। নতুন দেশ, নতুন স্বপ্ন। স্বাধীন বাংলাদেশের প্রতিটা পঞ্চবার্ষিক পরিকল্পনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা ছিল। 1977 সালে ফরাসি কোম্পানি সফ্রাটম একটা সম্ভাব্য সমীক্ষা করল। 125 মেগাওয়াটের প্রকল্পের কথা উঠল, কিন্তু সেটাও এগোল না। 1981 সালে গঠন হলো INST, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 1986 সালে সাভারে 3 মেগাওয়াটের ছোট্ট গবেষণা চুল্লি চালু হলো, ট্রিগা মার্ক II। বাংলাদেশের বিজ্ঞানীরা পারমাণবিক প্রযুক্তি শিখতে লাগলেন, কিন্তু বড় স্বপ্ন থেমে রইল। তারপর এলো নতুন শতাব্দী। 2010 সালের 10 নভেম্বর জাতীয় সংসদে প্রস্তাব পাশ হলো, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে। 2011 সালে বাংলাদেশ ও রাশিয়া সই করল আন্তর্জাতিক সহযোগিতা চুক্তি। রাশিয়ার রোসাটম হবে নির্মাণ ঠিকাদার। এবার আর স্বপ্ন নয়, এবার সত্যিকারের কাজ শুরু। নির্মাণ থেকে ইউরেনিয়াম প্রতিটা মাইল ফলক। 2013 সাল রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন। 2016 সালে চুক্তি চূড়ান্ত হল। রাশিয়া ঋণ দেবে $11.38 বিলিয়ন। মোট প্রকল্পের বাজেট ধরা হল 1,13,000 কোটি টাকা। এবং 30 নভেম্বর 2017 ইউনিট 1-এর ফার্স্ট কংক্রিট ঢালাই হল। সে মুহূর্তে বাংলাদেশ পৃথিবীর 33তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করল। 2018 সালে দ্বিতীয় ইউনিটেও কংক্রিট ঢালাই হল। কিন্তু
তারপর এলো বাধা। করোনা মহামারী 2020। রাশিয়া থেকে বিশেষজ্ঞ আসা বন্ধ, যন্ত্রপাতি আসা বন্ধ, কাজ ধীর হয়ে গেল। তারপর 2022-এ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর্থিক লেনদেনে জটিলতা, বাংলাদেশে ডলার সংকট, বিল পরিশোধের দেরি। এতটাই দেরি হলো যে $1,60,00,000 জরিমানা হয়ে গেল। তবে রোসাটম সেই জরিমানা মাফ করে দিল এবং বাংলাদেশি টাকায় বিল নেওয়ার ব্যবস্থা হলো সোনালী ব্যাংকের মাধ্যমে। 2023 সালের 28 সেপ্টেম্বর আকাশপথে রাশিয়া থেকে ঢাকায় পৌঁছালো পারমাণবিক জ্বালানির প্রথম চালান। বিশেষ নিরাপত্তায় সড়ক পথে গেল রূপপুরে। 5 অক্টোবর 2023 তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভার্চুয়ালি যোগ দিলেন। প্রতীকী জ্বালানি হস্তান্তর হল। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তির মালিক হল এবং সেই অপেক্ষার পরিসমাপ্তি ঘটল 28 এপ্রিল 2026। রূপপুরের প্রথম ইউনিটের রিয়েক্টরে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হল। বাংলাদেশ শুরু করল পারমাণবিক যুগে প্রবেশের ঐতিহাসিক যাত্রা। রূপপুরের বর্তমান অবস্থা, সত্যি ও বাস্তবতা। তাহলে এখন কোথায় দাঁড়িয়ে রূপপুর? প্রথম ইউনিটে জ্বালানি লোডিং চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 45 দিন লাগবে। সব ঠিকঠাক থাকলে 2026 সালের আগস্টের মধ্যে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে।